রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। আকাশ জুড়ে কালো মেঘের রাজত্ব। চারদিকে শুধু ঝড়ের হাহাকার। বাতাস যেন আজ মানুষের মতো রাগ করে চিৎকার করছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে চারপাশ কয়েক সেকেন্ডের জন্য দিনের মতো পরিষ্কার হয়ে উঠছে, আবার পর মুহূর্তেই সবকিছু ডুবে যাচ্ছে গা অন্ধকারে। এমন রাত সাধারণ মানুষ ঘরের দরজা জানালা বন্ধ করে কাটিয়ে দিতে চায়। কিন্তু কিছু রাত থাকে, যেসব রাত মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে থেকে যায়। আজকের গল্পটাও তেমনই এক রাতের। এক ঝড় বৃষ্টির রাত। যে রাতে একজন মানুষ এমন এক রহস্যের মুখোমুখি হয়েছিল, যার ব্যাখ্যা সে আজও খুঁজে বেড়ায়। প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন হরর বাংলা। আলো নিভিয়ে চারপাশের নীরবতা অনুভব করে শুনুন আজকের ভয়ঙ্কর কাহিনী। ঝড় বৃষ্টির রাতে। বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল রাকিবের। চোখ খুলেই সে কিছুক্ষণ বুঝতে পারল না সে কোথায় আছে। ঘরের টিনের চালে বৃষ্টির ফোঁটা এমনভাবে আঘাত করছিল, মনে হচ্ছিল কেউ যেন বাইরে দাঁড়িয়ে বারবার দরজায় ধাক্কা দিচ্ছে। ঝড়ের গর্জন এত বেশি ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দও ঠিকমতো শোনা যাচ্ছিল না। রাকিব বিছানা থেকে উঠে বসল। ঘরের একমাত্র বাতিটা কয়েকবার জ্বলে নিভে আবার নিভে গেল। এই সময় আবার বিদ্যুৎ গেল নাকি? নিজের মনেই কথাটা বলল সে। সাধারণত সে এসব ব্যাপারে ভয় পেত না। ছোটবেলা থেকেই একা থাকার অভ্যাস তার। রাত, অন্ধকার, নির্জনতা এসব তার কাছে নতুন কিছু ছিল না। কিন্তু সেই রাতের বাতাসে অন্যরকম কিছু ছিল। এক ধরনের অজানা অস্বস্তি। মনে হচ্ছিল ঘরের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। কেউ একজন, যে শুধু অপেক্ষা করছে। রাকিব মোবাইল হাতে নিল। নেটওয়ার্ক নেই। সময় দেখল রাত 11:58। ঠিক তখনই ঠক 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 দরজায় 3বার শব্দ হল। রাকিব স্থির হয়ে গেল। এই ঝড়ের রাতে কে আসবে? বাইরে এমন বৃষ্টি যে কয়েক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। এই অবস্থায় কেউ যদি আসে, তাহলে তার নিশ্চয়ই খুব জরুরি কোনো কাজ আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, দরজায় শব্দ হওয়ার পর আর কোনো শব্দ নেই। না কোনো ডাক, না কোনো কথা, শুধু বাইরে ঝড়ের ভয়ঙ্কর আওয়াজ। রাকিব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেল। হাত বাড়িয়ে ছিটকিনি ধরার আগ মুহূর্তে তার মনে হল, যদি বাইরে কেউ না থাকে, যদি এটা কেউ না করে থাকে। হঠাৎ আবার শব্দ হল। ঠক ঠক। এবার আগের চেয়ে জোরে। রাকিবের বুকের ভেতর কেমন একটা চাপ অনুভব হল। সে কাঁপা গলায় বলল, কে? কোনো উত্তর নেই। শুধু কয়েক সেকেন্ড পর খুব ক্ষীণ একটা মেয়েলি কণ্ঠ ভেসে এল, দরজাটা খুলবেন। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। এই কণ্ঠ কেমন যেন পরিচিত লাগছে, কিন্তু সে মনে করতে পারছে না কোথায় শুনেছে। বাইরে আবার সেই কণ্ঠ, দয়া করে দরজাটা খুলবেন, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। রাকিবের হাত দরজার হাতলে শক্ত হয়ে গেল। তার মনে পড়ল ছোটবেলায় শোনা একটা কথা। বড়রা বলতো, ঝড়ের রাতে, বিশেষ করে যখন চারপাশ অন্ধকার থাকে, তখন অপরিচিত কারো ডাকে কখনো দরজা খুলতে নেই। কারণ সব ডাক মানুষের হয় না। কিছু ডাক আসে অন্য কোনো জগৎ থেকে। রাকিব এসব বিশ্বাস করত না। কিন্তু সেদিন কেন যেন তার বুকের ভেতর ভয় জমে উঠছিল। সে দরজার পাশে দাঁড়িয়ে চুপ করে শুনতে লাগল। বাইরে মেয়েটি আবার বলল, আপনি আমাকে চিনতে পারছেন না? রাকিবের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কারণ এবার সেই কণ্ঠের সঙ্গে একটা নাম ভেসে এল, তার নিজের নাম। রাকিব, দরজা খোল। রাকিব কয়েক পা পিছিয়ে গেল। এই কণ্ঠ তার নাম জানে কিভাবে? ঘরের ভেতর তখন শুধু অন্ধকার, বাইরে ঝড়, আর দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা অজানা কেউ। কিছুক্ষণ পর হঠাৎ সব শান্ত হয়ে গেল। বৃষ্টি আছে, কিন্তু দরজার ওপাশ থেকে আর কোনো শব্দ নেই।
রাকিব অনেকক্ষণ অপেক্ষা করল। তারপর সাহস করে জানালার কাছে গেল। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই তার শরীর অবশ হয়ে গেল। দরজার সামনে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু ভেজা মাটির ওপর স্পষ্ট দেখা যাচ্ছে দুটি পায়ের ছাপ, যা দরজার দিকে এসেছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো ছাপ নেই। মনে হল যে এসেছিল সে এখনো ঘরের ভেতরেই আছে। রাকিব ধীরে ধীরে পিছনে তাকাল, অন্ধকার ঘরের দিকে। আর তখনই তার কানের কাছে খুব পরিচিত একটা ফিস ফিস শব্দ ভেসে এলো। দরজা খুললে না কেন? রাকিব জমে গেল, কারণ শব্দটা বাইরে থেকে আসেনি। শব্দটা এসেছিল তার ঠিক পেছন থেকে। রাকিবের পুরো শরীর যেন পাথর হয়ে গেল। সে নড়তে পারছিল না। পেছন থেকে আসা সেই ফিস ফিস শব্দটা এতটাই কাছে ছিল যে মনে হচ্ছিল কেউ তার কানের একদম পাশে মুখ এনে কথা বলছে। দরজা খুললে না কেন? শব্দটা আবার ভেসে এলো। রাকিব চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খেতে লাগল। যদি সত্যিই কেউ তার পেছনে দাঁড়িয়ে থাকে, যদি সে ঘুরে তাকায় আর এমন কিছু দেখে যা কোনো মানুষ কখনো দেখতে চায় না। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তবুও কোনো এক অজানা শক্তিতে সে ধীরে ধীরে মাথা ঘোরাল। প্রথমে অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। ঘরের কোণায় রাখা পুরনো চেয়ার, এক পাশে ঝুলে থাকা কাপড়, জানালা দিয়ে ঢুকে পড়া বাতাসে নড়তে থাকা পর্দা, কিন্তু কেউ নেই। রাকিব বুকের ভেতর জমে থাকা শ্বাসটা ছেড়ে দিল। নিজেকে বোঝানোর চেষ্টা করল, ভয়ের কারণে ভুল শুনেছি, ঝড়ের শব্দে মাথা কাজ করছে না। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল মেঝের দিকে। তার শরীর আবার কেঁপে উঠল, কারণ ভেজা পায়ের ছাপ শুধু দরজার বাইরে ছিল না, ঘরের নিচেতেও ছিল। এক জোড়া ভেজা পায়ের ছাপ ধীরে ধীরে এগিয়ে এসেছে দরজা থেকে, আর থেমে গেছে তার বিছানার পাশে। রাকিবের গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারল না কি করবে। একদিকে ভয় তাকে চিৎকার করতে বলছে, অন্যদিকে তার ভেতরের যুক্তি বলছে এটা অসম্ভব, কারণ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানালাও আটকানো। তাহলে এই পায়ের ছাপ এলো কোথা থেকে? হঠাৎ ঘরের বাতিটা কয়েকবার জ্বলে উঠল। একবার, দুইবার, তিনবার। তারপর হঠাৎ আলো জ্বলে উঠতেই রাকিব দেখল বিছানার ওপর একটা পুরনো কাগজ পড়ে আছে, যেটা কিছুক্ষণ আগেও সেখানে ছিল না। রাকিব ধীরে ধীরে এগিয়ে গেল। তার হাত কাঁপছিল। কাগজটা ভেজা, মনে হচ্ছিল অনেকক্ষণ পানির মধ্যে ছিল। সে কাগজটা তুলে নিল। কাগজের ওপর কালো কালিতে লেখা মাত্র কয়েকটা শব্দ, তুমি আমাকে ভুলে গেছ। রাকিবের বুক ধক করে উঠল। কার লেখা এটা? কাকে ভুলে গেছে সে? তারপর নিচে আরও একটা লাইন দেখতে পেল, সেই রাতের কথা মনে নেই। রাকিবের চোখ বড় হয়ে গেল। সেই রাত? কোন রাত? তার মাথার ভেতর হঠাৎ কিছু পুরনো স্মৃতি ভেসে উঠতে লাগল। অনেক বছর আগের একটা রাত, ঠিক এমনই ঝড় বৃষ্টির রাত। একটা রাস্তা, একটা কান্নার শব্দ, আর একজন মানুষ যাকে সে সাহায্য করতে পারেনি। রাকিব কাগজটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল সেই ঘটনা সে জীবনে ভুলে গেছে, কিন্তু আসলে কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু মনের গভীরে চাপা দিয়ে রাখে। হঠাৎ ঘরের এক কোণ থেকে একটা শব্দ এলো, খুব ক্ষীণ, যেন কেউ কাঁদছে। রাকিব ধীরে ধীরে শব্দের দিকে তাকাল। ঘরের অন্ধকার কোণায় একটা ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা চুল, নিচু হয়ে থাকা মাথা, ভেজা কাপড়, আর তার শরীর থেকে টুপটুপ করে পানি পড়ছে। রাকিবের মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে দেখা গেল ফ্যাকাশে একটা মুখ। চোখ দুটো অস্বাভাবিক স্থির,
ঠোঁটে একটা কষ্টের হাসি। তারপর সে খুব শান্ত গলায় বলল, এবার চিনতে পেরেছ, রাকিব? রাকিব কয়েক পা পিছিয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল। কারণ এই মুখ, এই চোখ, এই কণ্ঠ, সে ভুলতে চাইলেও ভুলতে পারেনি। এটা সেই মেয়ে যে বহু বছর আগে এক ঝড়ের রাতে তার সামনে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল। আর সে ভয়ে পালিয়ে গিয়েছিল। রাকিবের চোখ দিয়ে পানি চলে এলো। না, এটা হতে পারে না। মেয়েটি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার পায়ের নিচে কোনো শব্দ নেই, শুধু মেঝেতে ভেজা দাগ তৈরি হচ্ছে। সে বলল, তুমি বলেছিলে একটু পর ফিরে আসবে, কিন্তু তুমি আর আসোনি। রাকিব মাথা নিচু করে ফেলল। তার মনে পড়ে যাচ্ছিল সেই ভয়ঙ্কর রাত। সেদিনও এমন বৃষ্টি হচ্ছিল। সে তখন একা বাড়ি ফিরছিল। রাস্তায় সে দেখেছিল একজন মেয়ে পড়ে আছে। মেয়েটি সাহায্য চাইছিল। তার কণ্ঠে ছিল ভয়। কিন্তু আশেপাশের অন্ধকার, ঝড় আর অজানা আতঙ্কে রাকিব সাহস করতে পারেনি। সে শুধু বলেছিল, আমি সাহায্য নিয়ে আসছি। তারপর চলে গিয়েছিল। কিন্তু সে আর ফিরে আসেনি। পরদিন সে জানতে পেরেছিল, সেই রাতে মেয়েটি আর বেঁচে ছিল না। রাকিব এত বছর ধরে সেই অপরাধবোধ নিজের ভেতরে লুকিয়ে রেখেছিল। কিন্তু আজ, ঝড়ের এই রাতে, অতীত তার দরজায় ফিরে এসেছে। মেয়েটি এবার আরও কাছে এসে দাঁড়াল। তার ঠান্ডা কণ্ঠ ঘরের নীরবতা ভেঙে দিল। আমি তোমার কাছে প্রতিশোধ নিতে আসিনি, রাকিব। আমি শুধু জানতে এসেছি, সেদিন তুমি কেন আমাকে ফেলে চলে গিয়েছিলে? রাকিবের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু সে কোনো উত্তর দিতে পারল না। কারণ কিছু প্রশ্নের উত্তর মানুষের কাছে থাকে না। আর কিছু ভুল সারা জীবন মানুষকে তাড়া করে বেড়ায়। ঠিক তখনই বাইরে প্রচণ্ড বজ্রপাত হল। এক মুহূর্তের জন্য পুরো ঘর সাদা আলোয় ভরে গেল। আর সেই আলো নিভে যাওয়ার পর রাকিব দেখল মেয়েটি আর সামনে নেই। কিন্তু দেয়ালের ওপর লেখা রয়েছে নতুন একটা বাক্য, রক্তের মতো লাল লাগে লেখা, এখনো অনেক কিছু বাকি আছে। রাকিব বুঝতে পারল, সেই রাত মাত্র শুরু হয়েছে। রাকিব দেয়ালের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এখনো অনেক কিছু বাকি আছে। লাল রঙের সেই লেখাটা ধীরে ধীরে তার চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন নাকি বাস্তব। কিন্তু একটা বিষয় সে পরিষ্কার বুঝতে পারছিল, এই রাত তাকে সহজে ছাড়বে না। বাইরে তখন ঝড় আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। বাতাসের শব্দ এমন ছিল যেন অদৃশ্য কেউ পুরো বাড়িটাকে ঘিরে ঘুরে বেড়াচ্ছে। টিনের চালে বৃষ্টির আঘাত, জানালার কাঁপুনি আর দূরে বজ্রপাতের শব্দ মিলেমিশে এক অস্বাভাবিক পরিবেশ তৈরি করেছে। রাকিব ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। তার মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, আমি সেদিন কেন ফিরে যাইনি? বহু বছর ধরে সে নিজেকে এই প্রশ্ন করেছে। কিন্তু আজ প্রথমবার মনে হল, হয়তো সেই ঘটনার পেছনে এমন কিছু ছিল যা সে জানতই না। হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। রাকিব চমকে উঠল। এই ঝড়ের রাতে, যখন কোনো নেটওয়ার্ক ছিল না, তখন ফোন আসবে কিভাবে? স্ক্রিনের দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। কারণ কলার আইডিতে কোনো নাম্বার নেই, শুধু লেখা অজানা। রাকিব কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইল। তার আঙুল কাঁপছিল। তারপর অজান্তেই সে কল রিসিভ করল। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, শুধু ভারী নিঃশ্বাসের আওয়াজ। হ্যালো বলার আগেই ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, তুমি কি আমাকে খুঁজবে না? রাকিবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ফিসফিস করে বলল, তুমি কে? ওপাশ থেকে ধীরে ধীরে উত্তর এলো, যাকে তুমি সেই রাতে একা ফেলে চলে গিয়েছিলে। রাকিব চোখ বন্ধ করে ফেলল। আমি জানতাম না কি করব। আমি ভয় পেয়েছিলাম। কিছুক্ষণ নীরবতা।
তারপর মেয়েটির কণ্ঠ আরও ভারী হয়ে এলো। তুমি ভয় পেয়েছিলে। আর আমি যখন সাহায্যের জন্য চিৎকার করছিলাম তখন আমার ভয় কেমন ছিল জানো? রাকিবের হাত থেকে মোবাইল প্রায় পড়ে যাচ্ছিল। সে কান্না ভেজা গলায় বলল, আমি দুঃখিত। ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস শোনা গেল। দুঃখিত বললে কি সব ঠিক হয়ে যায়? তারপর হঠাৎ ফোনের ওপাশে প্রচণ্ড শব্দ হল, যেন কেউ জোরে দরজায় আঘাত করছে। ঠক ঠক ঠক। রাকিব ফোন কানে রেখেই ঘরের দরজার দিকে তাকাল। তার শরীর অবশ হয়ে গেল, কারণ একই শব্দ তার ঘরের দরজাতেও হচ্ছে। ঠক ঠক ঠক। ফোনের ওপাশের কণ্ঠ বলল, দরজা খুলো না। রাকিব অবাক হয়ে গেল। কেন? কয়েক সেকেন্ড চুপ থেকে মেয়েটি বলল, কারণ এবার আমি একা আসিনি। রাকিবের বুকের ভেতর ভয় জমে গেল। বাইরে কে আছে? যদি সেই মেয়েটি না হয়, তাহলে কে? দরজার ওপাশ থেকে এবার একটা পুরুষ কণ্ঠ শোনা গেল। রাকিব। তার শরীর কেঁপে উঠল, কারণ সেই কণ্ঠ পরিচিত। অনেক বছর আগে হারিয়ে যাওয়া একজনের কণ্ঠ। দরজা খোল বাবা। রাকিবের চোখ বড় হয়ে গেল। সে কয়েক পা পিছিয়ে গেল। বাবা। শব্দটা তার মুখ থেকে বের হয়ে গেল। তার বাবা মারা গিয়েছিলেন অনেক বছর আগে। কিন্তু আজ, এই ঝড়ের রাতে, তার বাবার কণ্ঠ দরজার ওপাশে কেন? ফোনের মেয়েটি হঠাৎ চিৎকার করে বলল, রাকিব। কোনোভাবেই দরজা খুলবে না। কিন্তু ততক্ষণে রাকিব দরজার কাছে এগিয়ে গেছে। কারণ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল, সে তার প্রিয় মানুষের কণ্ঠকে অবিশ্বাস করতে পারে না। দরজার ওপাশ থেকে আবার সেই কণ্ঠ এলো, বাবা, আমি অনেক দূরে আছি। আমাকে ভেতরে আসতে দাও। রাকিবের চোখ দিয়ে পানি পড়তে লাগল। তার হাত ধীরে ধীরে ছিটকিনির দিকে উঠল। ঠিক তখনই তার মাথার ভেতর একটা পুরনো কথা বাজল। তার বাবা একবার বলেছিলেন, মনে রাখিস, সব পরিচিত কণ্ঠ পরিচিত মানুষের হয় না। রাকিবের হাত থেমে গেল। দরজার নিচের ফাঁক দিয়ে হঠাৎ কালো একটা তরল বের হতে শুরু করল। ধীরে ধীরে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ছে। আর সেই তরলের মধ্যে দেখা যাচ্ছে দুটি পায়ের ছাপ। কিন্তু এবার সেই পায়ের ছাপ মানুষের মতো নয়। অস্বাভাবিক বড়, লম্বা আঙুলের মতো দাগ। রাকিব আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখন ফোনের ওপাশ থেকে মেয়েটি খুব নিচু স্বরে বলল, রাকিব, আজকের রাত শুধু আমার গল্প নয়। আজ তোমাকে জানতে হবে, সেই রাতে আসলে কি ঘটেছিল। হঠাৎ ফোনের লাইন কেটে গেল। আর ঘরের সব আলো একসঙ্গে নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু একটা শব্দ ভেসে এলো, কারো ধীরে ধীরে হাঁটার শব্দ। 1 পা, 2 পা, 3 পা, যেন কেউ ঘরের ভেতরেই এগিয়ে আসছে। রাকিব নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ বলল, তুই সেদিন আমাকে দেখেছিলি, কিন্তু আমাকে চিনতে পারিসনি, কারণ আমি তখনও মরিনি। রাকিবের চোখ বিস্ফোরিত হয়ে গেল। কারণ এই কণ্ঠ সেই মেয়েটির নয়। এটা ছিল অন্য কারো কণ্ঠ। আর সেই কণ্ঠের সঙ্গে জড়িয়ে ছিল সেই ঝড়ের রাতের আসল রহস্য। ঘরের ভেতর হঠাৎ যেন বাতাস থেমে গেল। ঝড়ের শব্দ কয়েক মুহূর্তের জন্য দূরে সরে গেল বলে মনে হল। রাকিব শুধু সেই অজানা পুরুষ কণ্ঠের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। এত বছর পরেও সত্য খুঁজতে এসেছিস। কণ্ঠটা এত ভারী ছিল যে মনে হচ্ছিল ঘরের দেয়ালও কেঁপে উঠছে। রাকিব সাহস করে বলল, কে আপনি? কোনো উত্তর এলো না। শুধু অন্ধকারের মধ্যে একটা ছায়া ধীরে ধীরে নড়ল। লণ্ঠনের আলো কাঁপছিল। আর সেই আলোতে রাকিব দেখতে পেল, ঘরের কোণায় একজন মানুষ দাঁড়িয়ে আছে।
লম্বা শরীর, মাথা নিচু, চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তার উপস্থিতিতেই পুরো ঘরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। রাকিব পিছিয়ে গেল। মেয়েটি তখন তার পাশে এসে দাঁড়াল। তার মুখে ভয়। রাকিব অবাক হয়ে তাকাল। একটা ভূত, যাকে সে ভয় পাওয়ার কথা ভাবছিল, সে নিজেই এখন ভয় পাচ্ছে। রাকিব ফিসফিস করে বলল, তুমি কাকে ভয় পাচ্ছ? মেয়েটি ধীরে ধীরে বলল, যে আমাকে শেষ করে দিতে চেয়েছিল। সে শুধু একজন মানুষ ছিল না। রাকিবের বুক কেঁপে উঠল। অন্ধকারের ছায়াটা এবার ধীরে ধীরে সামনে এগিয়ে এল। প্রতিটা পায়ের শব্দ যেন ঘরের ভেতর প্রতিধ্বনি তুলছিল। ঠক ঠক ঠক। তারপর একটা বজ্রপাত হল। এক মুহূর্তের জন্য পুরো ঘর আলোরে ভরে উঠল। আর সেই আলোতে রাকিব মুখটা দেখতে পেল। তার শরীর অবশ হয়ে গেল। কারণ এই মুখ তার কাছে অচেনা নয়। এটা সেই মানুষ, যাকে সে বহু বছর আগে মৃত ভেবেছিল। তার নিজের কাকা। রাকিবের ঠোঁট কাঁপতে লাগল। আপনি? লোকটা ধীরে ধীরে হাসল। কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। ছিল শুধু ভয়ঙ্কর একটা শীতলতা। হ্যাঁ, রাকিব। আমি। রাকিব কিছু বলতে পারছিল না। তার ছোটবেলায় বলা হয়েছিল তার কাকা বহু বছর আগে হারিয়ে গিয়েছিলেন। কেউ জানত না তিনি কোথায় গেছেন। কিন্তু আজ, এই ঝড়ের রাতে, তিনি ফিরে এসেছেন। লোকটা ধীরে ধীরে বলল, তোর বাবা তোকে কখনো কিছু বলেনি। সে চেয়েছিল তুই সবকিছু ভুলে যাস। রাকিব রাগ আর ভয় মিশ্রিত কণ্ঠে বলল, সেই রাতে কি হয়েছিল? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, সেই রাত শুধু একটা মেয়ের গল্প ছিল না। সেই রাত ছিল একটা পাপের শুরু। রাকিবের চোখ মেয়েটির দিকে গেল। মেয়েটি নিচু গলায় বলল, তোমার বাবা সত্যি লুকিয়েছিল, কিন্তু তোমার কাকা মিথ্যা ছড়িয়েছিল। লোকটা হেসে উঠল। একটা অস্বাভাবিক হাসি। মৃত মানুষও কথা বলতে শেখে, তাই না? মেয়েটির মুখ কঠিন হয়ে গেল। তুমি এখনো বদলাওনি। লোকটা বলল, আর তুমিও এখনো মুক্তি পাওনি। রাকিব কিছুই বুঝতে পারছিল না। সে চিৎকার করে বলল, কেউ আমাকে সত্যিটা বলবেন। ঘর আবার নীরব হয়ে গেল। তারপর লোকটা ধীরে ধীরে বলতে শুরু করল, অনেক বছর আগে এমনই এক ঝড়ের রাতে এই বাড়ির সামনে একটা দুর্ঘটনা ঘটেছিল। একটা মেয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল। তোর বাবা তাকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু সে এমন একটা জিনিস দেখে ফেলেছিল যা তার দেখা উচিত ছিল না। রাকিব মন দিয়ে শুনছিল। কি দেখেছিল? লোকটার চোখ হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। সে দেখেছিল, আমি কি করেছিলাম। ঘরের বাতাস ভারী হয়ে গেল। রাকিবের শরীর কেঁপে উঠল। আপনি? লোকটা মাথা নিচু করল। হ্যাঁ, কিন্তু গল্পটা এত সহজ না। কারণ তোর বাবা আমাকে থামাতে চেয়েছিল, আর সেই কারণেই আমি তাকে। সে হঠাৎ থেমে গেল। রাকিবের চোখ বড় হয়ে গেল। আপনি আমার বাবার কি করেছিলেন? লোকটা কোনো উত্তর দিল না। মেয়েটি ধীরে ধীরে বলল, তোমার বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। রাকিবের মাথা ঘুরতে লাগল। এত বছর ধরে সে ভেবেছে তার বাবা স্বাভাবিকভাবে মারা গেছেন, কিন্তু আজ জানতে পারছে সবকিছু ছিল একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। ঠিক তখনই ঘরের মেঝেতে রাখা পুরনো বাক্সটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো কিছু পুরনো কাগজ। রাকিব কাঁপা হাতে একটা কাগজ তুলে নিল। সেটা ছিল তার বাবার লেখা শেষ চিঠি। চিঠির প্রথম লাইনে লেখা, রাকিব, যদি কোনোদিন এই চিঠি তোর হাতে পড়ে, তাহলে বুঝবি আমি সত্যিটা বলতে পারিনি। রাকিবের হাত কাঁপতে লাগল। সে চিঠিটা খুলতে গেল, কিন্তু ঠিক তখনই
ঘরের সব দরজা জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল। আর অন্ধকারের মধ্যে সেই কণ্ঠ আবার ভেসে এলো, চিঠিটা পড়িস না, কারণ সত্য জানলে তুই আর আগের মতো থাকতে পারবি না। রাকিব চিঠিটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল, কারণ সে বুঝে গেছে এই ঝড়ের রাত শুধু অতীতের রহস্য খুলছে না, এই রাত তার নিজের জীবনকেও বদলে দিতে যাচ্ছে। রাকিবের হাতে ধরা চিঠিটা কাঁপছিল। ঘরের ভেতর তখন অদ্ভুত এক নীরবতা। বাইরে ঝড়ের তাণ্ডব চলছে, কিন্তু সেই মুহূর্তে রাকিবের মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ যেন থেমে গেছে। তার চোখ শুধু চিঠির প্রথম লাইনে আটকে আছে। রাকিব, যদি কোনোদিন এই চিঠি তোর হাতে পড়ে, তাহলে বুঝবি আমি সত্যিটা বলতে পারিনি। তার বাবা কেন এই চিঠি লিখেছিলেন, কোন সত্য লুকিয়ে রেখেছিলেন, আর কেন তাকে এত বছর অন্ধকারে রাখা হয়েছিল। রাকিব ধীরে ধীরে চিঠিটা খুলল। কাগজটা পুরনো হয়ে গেছে, কালির দাগ কিছু জায়গায় ঝাপসা, তবুও লেখা স্পষ্ট। বাবা, তুই যখন এই চিঠি পড়বি, তখন হয়তো আমি আর থাকব না। আমি জানি এত বছর ধরে তুই আমাকে একজন সাধারণ বাবা হিসেবেই মনে করেছিস, কিন্তু আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যা তোকে বলতে পারিনি। কারণ সত্য কখনো কখনো মানুষের জীবন ধ্বংস করে দেয়। রাকিবের চোখ ভিজে উঠল। সে পড়তে লাগল, সেই ঝড়ের রাতের কথা তুই মনে করতে পারবি না পুরোপুরি, কারণ তখন তুই খুব ছোট ছিলি। কিন্তু সেই রাতেই তোর সামনে এমন কিছু ঘটেছিল যা তোর মনের গভীরে লুকিয়ে আছে। রাকিব থেমে গেল। তার মাথার ভেতর হঠাৎ কিছু ছবি ভেসে উঠল। বৃষ্টিতে ভেজা রাস্তা, একজন মেয়ের কান্না, তার বাবার চিৎকার, আর একটা ভয়ঙ্কর ছায়া। সে এতদিন ভেবেছিল এগুলো শুধু দুঃস্বপ্ন, কিন্তু না, এগুলো ছিল স্মৃতি। চিঠিতে লেখা ছিল, সেই মেয়েটি অপরাধী ছিল না, সে শুধু ভুল সময়ে ভুল জায়গায় ছিল। রাকিব মেয়েটির দিকে তাকাল। মেয়েটি নীরবে দাঁড়িয়েছিল, তার চোখে ছিল কষ্ট। চিঠির পরের অংশ পড়তে গিয়ে রাকিবের হাত থেমে গেল। কিন্তু আসল ভয়ঙ্কর বিষয় হল, সেই রাতে আমরা শুধু একজন মানুষকে হারাইনি, আমরা এমন একটা শক্তিকে জাগিয়ে দিয়েছিলাম যেটা বহু বছর ধরে অপেক্ষা করছিল। রাকিবের বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে পেছনে তাকাল। তার কাকা তখনও ঘরের কোণায় দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে আগের মতো আত্মবিশ্বাস নেই, বরং একটা অদ্ভুত ভয়। রাকিব বুঝতে পারল, তার কাকাও হয়তো কোনো কিছুকে ভয় পায়। চিঠিতে লেখা ছিল, যে অন্ধকার সেই রাতে এসেছিল সেটা কোনো মানুষের তৈরি নয়, মানুষের পাপ তাকে ডেকে এনেছিল, আর সেই পাপের শাস্তি আজও শেষ হয়নি। হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। ঘর আবার অন্ধকার। রাকিব চিঠিটা বুকের কাছে ধরে দাঁড়িয়ে রইল। তারপর একটা শব্দ শুনতে পেল। কেউ যেন ধীরে ধীরে ঘরের ছাদে হাঁটছে। ঠক ঠক ঠক। কিন্তু সেটা মানুষের হাঁটার শব্দ নয়, কারণ শব্দটা কখনো ছাদে, আবার কখনো দেয়ালের ভেতর থেকে আসছে। মেয়েটি হঠাৎ ভয় পেয়ে বলল, সে জেগে উঠেছে। রাকিব তাকাল। কে? মেয়েটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। যে আমাদের সবাইকে এই রাতের মধ্যে আটকে রেখেছে। ঠিক তখনই ঘরের দেয়ালে ফাটল ধরতে শুরু করল। ধীরে ধীরে সেই ফাটলের ভেতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হতে লাগল। রাকিব আর তার কাকা দুজনেই পিছিয়ে গেল। মেয়েটি কাঁপা গলায় বলল, অনেক বছর আগে সে আমাদের একটা শর্ত দিয়েছিল। রাকিব জিজ্ঞেস করল, কি শর্ত? মেয়েটি বলল, প্রতি ঝড়ের রাতে একজন মানুষকে তার কাছে ফিরতে হবে। রাকিবের গলা শুকিয়ে গেল। কে ফিরবে? মেয়েটি ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখে ভয় আর দুঃখ। এইবার সে তোমাকে চায়। রাকিবের বুকের ভেতর কেমন করে উঠল। আমাকে কেন? মেয়েটি কিছু বলল না।
ঠিক তখন চিঠির শেষ পাতাটা বাতাসে উল্টে গেল। শেষ লাইনে লেখা ছিল, রাকিব, যদি সে আবার ফিরে আসে তাহলে মনে রাখিস, তুই তার কাছে শুধু একজন মানুষ নস, তুই তার অসমাপ্ত প্রতিশোধের শেষ অংশ। রাকিবের হাত থেকে চিঠি পড়ে গেল। তার মাথায় শুধু একটা প্রশ্ন, তার বাবা কি জানতেন, নাকি তার বাবাও এই ভয়ঙ্কর রহস্যের অংশ ছিলেন? হঠাৎ ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। দরজার ওপাশে ঘন অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এল, রাকিব, অনেক বছর ধরে অপেক্ষা করছি, আজ তুই অবশেষে ফিরে এসেছিস। একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতর ঢুকে গেল। লণ্ঠন আবার জ্বলে উঠল, আর আলো জ্বলার সঙ্গে সঙ্গে রাকিব দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন, যাকে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কারণ সেই মুখ তার নিজের মুখের মতোই। রাকিবের চোখ যেন বিশ্বাস করতে চাইছিল না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ অদ্ভুতভাবে তার নিজের মতো। একই চোখ, একই মুখের গঠন, একই রকম চাহনি, শুধু পার্থক্য একটাই, লোকটার চোখে ছিল এমন এক শূন্যতা, যেন সে বহু বছর ধরে অন্ধকারের মধ্যে আটকে আছে। রাকিবের মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। তার কাকা পিছিয়ে গেল। এই প্রথমবার রাকিব দেখল তার কাকার মুখে ভয়, প্রচণ্ড ভয়। লোকটা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। তার পায়ের নিচে মেঝে ভিজে যাচ্ছিল, কিন্তু তার শরীর থেকে পানি পড়ছিল না। মনে হচ্ছিল অন্ধকার নিজেই তার সঙ্গে হাঁটছে। সে রাকিবের দিকে তাকিয়ে মৃদু হাসল। আমাকে চিনতে পারছিস না? রাকিব কাঁপা গলায় বলল, আপনি কে? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি সেই মানুষ যার কারণে তোর জীবন এত বছর ধরে মিথ্যার ওপর দাঁড়িয়েছিল। রাকিবের বুক ভার হয়ে গেল। আমার মতো দেখতে কেন? লোকটা ধীরে ধীরে বলল, কারণ আমি তোর থেকে আলাদা নই। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। মেয়েটি নিচু স্বরে বলল, রাকিব, সত্যিটা জানার সময় এসেছে। রাকিব তার দিকে তাকাল। কোন সত্য? মেয়েটির চোখে অশ্রু জমে উঠল। তুমি যাকে নিজের জীবন ভাবছ, সেটা পুরো সত্য নয়। রাকিবের মাথা ঘুরতে লাগল। মানে? লোকটা এবার এগিয়ে এলো। তোর বাবা তোকে একটা সত্য লুকিয়ে রেখেছিল। তুই যেদিন জন্মেছিলি সেদিন থেকেই তোর ভাগ্য অন্যরকম ছিল। রাকিব কিছুই বুঝতে পারছিল না। আপনি কি বলতে চাইছেন? লোকটা দেয়ালের দিকে তাকাল। সেখানে একটা পুরনো ছবি ঝুলছিল। রাকিব আগে খেয়াল করেনি। ছবিটা তুলে এনে লোকটা তার হাতে দিল। রাকিব ছবির দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। ছবিতে তার বাবা দাঁড়িয়ে আছেন, তার পাশে তার মা, আর কোলে একটা ছোট শিশু। কিন্তু ছবির পেছনে লেখা, দুই ভাইয়ের উত্তরাধিকার। রাকিবের হাত কেঁপে উঠল। দুই ভাই? লোকটা বলল, হ্যাঁ, তোর বাবা একা ছিল না, আর তুইও একা জন্মাসনি। রাকিবের বুকের ভেতর একটা অজানা আতঙ্ক জন্ম নিল। আমার আরেকজন ছিল। লোকটা ধীরে মাথা নাড়ল। তোর একজন যমজ ভাই ছিল। ঘরের সব শব্দ যেন থেমে গেল। রাকিব কিছু বলতে পারল না। তার জীবন নিয়ে এত বড় একটা সত্য এতদিন লুকানো ছিল। সে তাকিয়ে রইল সেই মানুষের দিকে। তাহলে আপনি? লোকটা মৃদু হাসল। হ্যাঁ, আমি তোর ভাই। রাকিব কয়েক পা পিছিয়ে গেল। তার মাথায় একসঙ্গে হাজারটা প্রশ্ন। কিন্তু তার আগে মেয়েটি কথা বলল, কিন্তু সে শুধু তোর ভাই নয়। রাকিব তার দিকে তাকাল। মেয়েটি বলল, সে সেই রাতের আরেকজন সাক্ষী। হঠাৎ বাইরে প্রচণ্ড বজ্রপাত হল। ঘরের জানালা কেঁপে উঠল। রাকিবের ভাই ধীরে ধীরে বলতে শুরু করল, সেই ঝড়ের রাতে
যে ঘটনা ঘটেছিল তার অর্ধেক তুই দেখেছিলি, আর অর্ধেক আমি। রাকিব চুপ করে শুনছিল। সেদিন তুই আমাকে দেখেছিলি, কিন্তু চিনতে পারিসনি, কারণ আমাদের আলাদা করে দেওয়া হয়েছিল। রাকিবের চোখ বড় হয়ে গেল। কে করেছিল? তার ভাইয়ের মুখ কঠিন হয়ে গেল। সে ধীরে ধীরে তার কাকার দিকে তাকাল। ঘরের সবাই বুঝে গেল। কাকার মুখের রং বদলে গেল। রাকিব রাগে কাঁপতে লাগল। আপনি? কাকা কোনো উত্তর দিল না। তারপর হঠাৎ হাসতে শুরু করল, একটা ভয়ঙ্কর হাসি। তোমরা সত্য জানার খুব কাছাকাছি চলে এসেছ, কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ। সত্য জানার মূল্য দিতে হয়। ঠিক তখনই ঘরের দেয়াল জুড়ে কালো দাগ ছড়িয়ে পড়তে লাগল। বাতাসের মধ্যে একটা ভয়ঙ্কর গন্ধ। মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠল, না, সে আসছে। রাকিব আতঙ্কে চারপাশে তাকাল। কে আসছে? মেয়েটি কাঁপা গলায় বলল, যার জন্য এই পুরো খেলা, যার জন্য এতগুলো জীবন নষ্ট হয়েছে, যে আসলে এই সব কিছুর পেছনে আছে। হঠাৎ ঘরের মেঝে কেঁপে উঠল। পুরনো কাঠ ভেঙে নিচে একটা অন্ধকার পথ দেখা গেল। সেই অন্ধকার গর্তের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, রাকিব, তুই এত বছর ধরে আমার কাছ থেকে পালিয়েছিলি, আজ আর পালানোর জায়গা নেই। রাকিব নিচের অন্ধকারের দিকে তাকিয়ে রইল, কারণ সেই কণ্ঠ সে আগে শুনেছে, খুব ছোটবেলায়, এক ভয়ঙ্কর রাতে। তারপর সেই কণ্ঠ আবার বলল, তোর বাবা আমাকে বন্দী করেছিল, এবার তুই আমাকে মুক্তি দিবি। রাকিব বুঝতে পারল, ঝড়ের রাতের আসল রহস্য এখনো শুরুই হয়নি। রাকিব নিচের অন্ধকার গর্তটার দিকে তাকিয়েছিল। তার বুকের ভেতর ভয় আর কৌতূহল একসঙ্গে লড়াই করছিল। এত বছর ধরে সে যে জীবনকে সত্য ভেবে এসেছে, আজ এক রাতেই সবকিছু বদলে যাচ্ছে। তার বাবা, তার কাকা, তার অজানা যমজ ভাই, আর সেই রহস্যময় মেয়েটি, সবাই যেন একই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই অন্ধকারের নিচে কে অপেক্ষা করছে? যে তাকে নাম ধরে ডাকছে, যে বলছে তার বাবা তাকে বন্দী করেছিল। রাকিব ধীরে ধীরে বলল, আমাকে সব জানতে হবে। তার ভাই তার হাত ধরে থামিয়ে দিল। নিচে যাস না। রাকিব তাকাল। কেন? ভাইয়ের চোখে ভয়। কারণ নিচে শুধু সত্য নেই, আছে এমন কিছু যেটা মানুষকে ভেঙে দিতে পারে। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি এত বছর মিথ্যার মধ্যে বেঁচেছি। আর না, আজ যা হওয়ার হবে। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখে অদ্ভুত এক কষ্টের ছাপ। সে বলল, তুমি যদি নিচে যাও, তাহলে তোমাকে একটা কথা মনে রাখতে হবে। রাকিব তাকাল। কি কথা? মেয়েটি বলল, সব আত্মা খারাপ হয় না, আর সব জীবিত মানুষ ভালো হয় না। কথাটা শুনে রাকিবের চোখ চলে গেল তার কাকার দিকে। কাকা তখন নীরব, কিন্তু তার চোখে একটা অদ্ভুত অস্থিরতা, যেন সে এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। রাকিব লণ্ঠন হাতে নিয়ে সেই অন্ধকার পথে নামতে শুরু করল। সিঁড়িগুলো পুরনো, প্রতিটা ধাপে ধুলো জমে আছে। বাতাস ঠান্ডা। যত নিচে নামছে তত মনে হচ্ছে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে। উপরে ঝড়ের শব্দ ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল। কিছুক্ষণ পর শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল সে। হঠাৎ দেয়ালের গায়ে হাত পড়তেই রাকিব থেমে গেল। দেয়ালে আঁকা কিছু চিহ্ন, পুরনো অদ্ভুত দাগ, আর তার পাশে লেখা কিছু কথা। যে সত্য খুঁজবে তাকে নিজের ভয়কে হারাতে হবে। রাকিব আঙুল দিয়ে লেখাটা স্পর্শ করল। ঠিক তখনই তার মাথায় একটা দৃশ্য ভেসে উঠল। সে দেখল, একটা ছোট ছেলে অন্ধকার ঘরে বসে কাঁদছে। তার পাশে আরেকটা ছোট ছেলে,
দুজনের বয়স একই। একজন বলছে, ভয় পেও না, আমি আছি। রাকিব চমকে উঠল। এটা কি তার স্মৃতি, নাকি অন্য কারো? হঠাৎ সামনে একটা দরজা দেখা গেল। দরজাটা এত পুরনো যে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ খোলেনি। দরজার ওপর লেখা, অতীতের ঘর। রাকিব হাত বাড়িয়ে দরজাটা খুলল। ভেতরে ঢুকতেই তার নিঃশ্বাস আটকে গেল। ঘরের চারপাশে পুরনো জিনিসপত্র। এক পাশে শিশুদের খেলনা, একটা পুরনো কাঠের খাট, আর দেয়ালে ঝুলছে অসংখ্য ছবি। রাকিব ধীরে ধীরে ছবিগুলোর কাছে গেল। প্রথম ছবিতে তার বাবা, দ্বিতীয় ছবিতে তার মা, তৃতীয় ছবিতে সে নিজে, কিন্তু বয়স মাত্র কয়েক বছর। তার পাশে দাঁড়িয়ে আরেকটা শিশু, তার যমজ ভাই। রাকিব ছবির দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে পানি বের হয়ে এলো। কেন তাকে এই সত্য থেকে দূরে রাখা হয়েছিল? কেন তার নিজের ভাইয়ের অস্তিত্ব সে জানত না? ঠিক তখন ঘরের এক কোণ থেকে একটা শিশুর কণ্ঠ ভেসে এলো, ভাইয়া। রাকিব ধীরে ধীরে ঘুরে তাকাল। অন্ধকারের মধ্যে একটা ছোট ছেলের অবয়ব দাঁড়িয়ে আছে। রাকিবের শরীর কেঁপে উঠল, কারণ ছেলেটার মুখ তার ছোটবেলার মতো। ছেলেটা বলল, তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে। রাকিব স্তব্ধ হয়ে গেল। আমি? ছেলেটা মাথা নাড়ল। হ্যাঁ, সেদিনও তুমি চলে গিয়েছিলে। রাকিব বুঝতে পারছিল না। তার মাথার ভেতর প্রচণ্ড চাপ অনুভব হচ্ছিল। হঠাৎ ঘরের সব ছবি মাটিতে পড়ে গেল, আর দেয়ালের ওপর ভেসে উঠল একটা দৃশ্য, যেন কেউ পুরনো স্মৃতি দেখাচ্ছে। সে দেখল, বহু বছর আগের সেই ঝড়ের রাত। একটা ছোট ছেলে রাস্তার পাশে পড়ে আছে। আরেকটা ছোট ছেলে তাকে ধরে কাঁদছে। কাছেই দাঁড়িয়ে আছে তার কাকা, তার হাতে একটা কালো কাপড়। তারপর একটা ভয়ঙ্কর ছায়া এসে তাদের ঘিরে ফেলছে। রাকিব শিউরে উঠল, কারণ সে বুঝতে পারল, যে ঘটনাকে সে দুর্ঘটনা ভেবেছিল, সেটা দুর্ঘটনা ছিল না। কেউ একজন সেই রাতের সবকিছু পরিকল্পনা করেছিল। হঠাৎ পেছন থেকে সেই পুরুষ কণ্ঠ আবার ভেসে এলো, অবশেষে মনে পড়ছে। রাকিব ধীরে ধীরে ঘুরে তাকাল। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সেই অজানা সত্তা, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে। আর মুখটা দেখে রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এটা কোনো অপরিচিত মুখ নয়। এটা ছিল তার নিজের মুখ, কিন্তু চোখ দুটো মানুষের মতো নয়। সে ধীরে ধীরে বলল, আমি তোর ভয়, আমি তোর অপরাধবোধ, আমি সেই রাতের অসমাপ্ত অংশ। রাকিব পিছিয়ে গেল। তুমি কে? সত্তাটা হাসল, আমি সেই মানুষ যাকে তোর বাবা শেষ করতে পারেনি। ঠিক তখনই ওপর থেকে একটা প্রচণ্ড শব্দ হল। মনে হল পুরো বাড়ি কেঁপে উঠেছে, আর দূর থেকে তার ভাইয়ের চিৎকার শোনা গেল, রাকিব, তাড়াতাড়ি উপরে আয়, সে কাকাকে নিয়ে গেছে। রাকিব বুঝতে পারল, এবার শুধু অতীত নয়, বর্তমানও বিপদের মধ্যে। রাকিব কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে কয়েক মুহূর্ত আগের ঘটনাটা বারবার ভেসে উঠছিল। তার কাকা, যে এত বছর ধরে একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছিল, সে কি সত্যিই শেষ হয়ে গেল, নাকি সেই অন্ধকার শক্তি তাকে অন্য কোথাও নিয়ে গেল? কোনো উত্তর নেই। শুধু ঘরের মাঝখানে পড়ে থাকা পুরনো লাঠিটা যেন নীরবে সেই রাতে সাক্ষ্য দিচ্ছে। গর্তের ভেতরের লাল চোখ দুটো এখনো রাকিবের দিকে তাকিয়ে আছে। তারপর সেই অদৃশ্য কণ্ঠ আবার বলল, তুই ভাবছিস সব শেষ? না, এটা তো শুরু। রাকিব নিজের ভয়কে সামলে বলল, তুমি আমার কাছ থেকে কি চাও? কিছুক্ষণ কোনো উত্তর এলো না। তারপর গর্তের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ শোনা গেল, আমি যা চাই
তা তোর বাবা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। রাকিবের বুক ধক করে উঠল। আমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক কি? অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে উত্তর এলো। তোর বাবা আমাকে চিনত। সে জানত আমি কে। সে জানত কেন প্রতি ঝড়ের রাতে আমি ফিরে আসি। রাকিবের যমজ ভাই তার পাশে এসে দাঁড়াল। সে নিচু গলায় বলল, আমাদের বাবার সব সত্য এখনো বের হয়নি। রাকিব তার দিকে তাকাল। তুমিও কি সব জানো? তার ভাই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, না, আমিও অনেক বছর ধরে একটা মিথ্যার মধ্যে বেঁচেছি। বাইরে হঠাৎ ঝড়ের শব্দ কমে এলো। এতক্ষণ যে বৃষ্টি তাণ্ডব চালাচ্ছিল সেটা যেন হঠাৎ থেমে গেছে। এই অস্বাভাবিক নীরবতাই আরও ভয়ঙ্কর লাগছিল। মেয়েটি ধীরে ধীরে বলল, সময় শেষ হয়ে আসছে। রাকিব অবাক হয়ে তাকাল। কোন সময়? সে উত্তর দিল, যখন ঝড় থেমে যায় তখন সে সবচেয়ে শক্তিশালী হয়। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? মেয়েটি গর্তের দিকে তাকাল। ঝড় তাকে জাগায়, আর নীরবতা তাকে মুক্তি দেয়। হঠাৎ মেঝের নিচ থেকে একটা প্রচণ্ড শব্দ হল। ধাম! পুরো ঘর কেঁপে উঠল। গর্তের চারপাশে ফাটল তৈরি হতে লাগল। রাকিব বুঝতে পারল আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। সে কাকার দেওয়া চাবিটা শক্ত করে ধরল। আমাদের বাবার ঘরে যেতে হবে। তার ভাই মাথা নাড়ল। ঠিক। তারা তিনজন ঘর থেকে বের হওয়ার চেষ্টা করল। কিন্তু করিডোরে পা রাখতেই রাকিব থেমে গেল। কারণ দেয়ালে এখন নতুন কিছু লেখা। আগে যেখানে শুধু অন্ধকার ছিল সেখানে ভেজা অক্ষরে লেখা, দুই ভাই, এক ভাগ্য। একজন বাঁচবে, একজন থাকবে। রাকিবের মুখ শুকিয়ে গেল। সে তার ভাইয়ের দিকে তাকাল। দুজনের চোখে একই প্রশ্ন, কে থাকবে, কে বাঁচবে? মেয়েটি ধীরে ধীরে বলল, এটা তার খেলা। সে চায় তোমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াও। রাকিব মাথা নাড়ল। না, এত বছর ধরে যা হয়েছে তার শেষ আমরা তার নিয়মে করব না। তারা বাবার পুরনো ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজা বহু বছর বন্ধ ছিল, কিন্তু কাকার দেওয়া চাবি তালায় ঢুকতেই দরজা খুলে গেল। ভেতরে ধুলোমাখা আসবাব, পুরনো বই, আর দেয়ালে ঝুলছে রাকিবের বাবার ছবি। রাকিব ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশ দেখতে লাগল। তার মনে হচ্ছিল এই ঘরটা যেন এত বছর ধরে অপেক্ষা করছিল তার বাবার সত্য প্রকাশ করার জন্য। কাকার কথা মনে পড়ে গেল। মেঝের নিচে একটা কাঠের বাক্স আছে। রাকিব লণ্ঠন নিয়ে মেঝে খুঁজতে লাগল। কিছুক্ষণ পর একটা আলাদা কাঠের অংশ চোখে পড়ল। সে সেটা সরাতেই নিচে একটা ছোট গোপন জায়গা দেখা গেল। সেখানে রাখা ছিল একটা পুরনো বাক্স। রাকিব বাক্সটা বের করল। তার হাত কাঁপছিল। সে জানত এই বাক্সের ভেতর এমন কিছু আছে যা তার পুরো জীবন বদলে দেবে। ধীরে ধীরে বাক্স খুলল সে। ভেতরে ছিল কিছু পুরনো কাগজ, একটা ছোট্ট ছবি, আর একটা রেকর্ড করা পুরনো যন্ত্র। ছবিটা হাতে নিয়েই রাকিব স্তব্ধ হয়ে গেল। কারণ ছবিতে ছিল তার বাবা, তার মা, সে নিজে, তার যমজ ভাই, আর সেই মেয়েটি। কিন্তু ছবির পেছনে লেখা ছিল, যে মেয়েটিকে সবাই মৃত ভেবেছিল সেই আমাদের সবাইকে বাঁচানোর শেষ আশা। রাকিব অবাক হয়ে মেয়েটির দিকে তাকাল। মেয়েটির চোখে পানি। সে ফিসফিস করে বলল, তোমার বাবা আমাকে মরতে দেননি, কিন্তু আমাকে বাঁচিয়েও রাখতে পারেননি। রাকিবের বুক কেঁপে উঠল। তাহলে তুমি এত বছর কোথায় ছিলে? মেয়েটি ধীরে ধীরে বলল, এই বাড়ির নিচে, যেখানে সে আমাকে বন্দী করে রেখেছিল। ঠিক তখনই পুরনো রেকর্ড যন্ত্রটা নিজে থেকেই চালু হয়ে গেল। তার বাবার কণ্ঠ ভেসে এলো, রাকিব,
যদি তুই এটা শুনতে পারিস তাহলে বুঝবি। সে আবার ফিরে এসেছে। কিছুক্ষণ নীরবতা। তারপর বাবার কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, যাকে আমরা এত বছর শত্রু ভেবেছি, সে আসলে আমাদের রক্ষা করছিল। রাকিবের চোখ বড় হয়ে গেল। কার কথা বলছে তার বাবা? হঠাৎ ঘরের বাইরে থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ এল। ধাম। আর বাইরে থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠ বলল, তোর বাবা শেষ পর্যন্ত সত্যিটা বুঝেছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। রাকিব ধীরে ধীরে দরজার দিকে তাকাল, কারণ এবার সে বুঝতে পারল যে অন্ধকার শক্তিকে সবাই ভয় পাচ্ছে। হয়তো গল্পের আসল শত্রু সে নয়। ঘরের ভেতর সবাই নিঃশব্দ হয়ে গেল। রেকর্ড যন্ত্রে তার বাবার কণ্ঠ থেমে গেছে, কিন্তু সেই শেষ কথাগুলো রাকিবের মাথার ভেতর বারবার প্রতিধ্বনি হচ্ছিল। যাকে আমরা এত বছর শত্রু ভেবেছি, সে আসলে আমাদের রক্ষা করছিল। রাকিবের চোখে অবিশ্বাস। এতক্ষণ যে অন্ধকার শক্তিকে সে ভয়ঙ্কর শত্রু ভেবেছে, যে কণ্ঠ তাকে হুমকি দিয়েছে, যে উপস্থিতি পুরো বাড়িকে কাঁপিয়ে দিয়েছে, সে কি আসলে শত্রু নয়? তাহলে আসল শত্রু কে? হঠাৎ দরজার ওপাশ থেকে আবার সেই ভারী কণ্ঠ শোনা গেল। রাকিব, তুই সত্যের খুব কাছে চলে এসেছিস। রাকিব সাহস করে বলল, তুমি কে? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর উত্তর এল, আমি সেই ভুলের ফল, যেটা তোমাদের পরিবার বহু বছর আগে করেছিল। রাকিব দরজার দিকে এগিয়ে গেল। তার যমজ ভাই তাকে থামাতে চাইল। সাবধানে। কিন্তু রাকিব এবার আর পিছিয়ে যেতে চাইল না। সে দরজা খুলে দিল। দরজার বাইরে কেউ নেই, শুধু লম্বা অন্ধকার করিডোর। কিন্তু মেঝেতে পড়ে আছে একটা পুরনো ডায়েরি। রাকিব ডায়েরিটা তুলে নিল। মলাটে লেখা, আমার শেষ স্বীকারোক্তি। লেখাটা দেখে সে বুঝতে পারল, এটা তার বাবার ডায়েরি। সে দ্রুত পাতা খুলতে লাগল। প্রথম পাতায় লেখা, আজ আমি এমন একটা সত্য লিখছি যা হয়তো কেউ কখনো জানবে না, কিন্তু একদিন আমার সন্তানদের জানতে হবে। রাকিব গভীর মনোযোগ দিয়ে পড়তে লাগল। বহু বছর আগে আমি এবং আমার ভাই একই ভুল করেছিলাম। রাকিব থেমে গেল। তার কাকা? নাকি অন্য কেউ? ডায়েরিতে লেখা ছিল, আমরা ভেবেছিলাম অন্ধকার শক্তিকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা ভেবেছিলাম মানুষের লোভ দিয়ে ভয়ঙ্কর শক্তিকে ব্যবহার করা সম্ভব। কিন্তু আমরা ভুল করেছিলাম। সেই রাতের ঝড়ের মধ্যে আমরা এমন এক দরজা খুলেছিলাম যা আর কখনো খোলা উচিত ছিল না। রাকিবের হাত কাঁপতে লাগল। সে আরও পড়তে লাগল। যে মেয়েটিকে সবাই মৃত ভেবেছিল, সে ছিল সেই দরজা বন্ধ করার চাবি। রাকিব মেয়েটির দিকে তাকাল। মেয়েটি শান্তভাবে দাঁড়িয়েছিল। তার মুখে আর আগের কষ্ট নেই, বরং মনে হচ্ছিল বহু বছর পর কেউ তার সত্যিটা বুঝতে পারছে। ডায়েরিতে লেখা, আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আমার নিজের ভাই আমাকে বাধা দিয়েছিল, কারণ সে শক্তিটাকে নিজের জন্য ব্যবহার করতে চেয়েছিল। রাকিব বুঝতে পারল, তার কাকা শুধু লোভী ছিল না, সে এই ভয়ঙ্কর ঘটনার মূল কারণ। কিন্তু পরের লাইন পড়ে রাকিবের চোখ স্থির হয়ে গেল। তবে সবচেয়ে বড় ভুল করেছিলাম আমি, কারণ আমি আমার সন্তানদের সেই অন্ধকারের উত্তরাধিকার থেকে বাঁচাতে পারিনি। রাকিবের বুক কেঁপে উঠল। উত্তরাধিকার? তার যমজ ভাই ধীরে ধীরে বলল, আমাদের জন্মের সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে। ঠিক তখন ডায়েরির শেষ পাতাটা নিজে থেকেই খুলে গেল। সেখানে মাত্র একটা বাক্য লেখা, যদি অন্ধকার আবার ফিরে আসে তাহলে বুঝবে। রাকিব এবং তার ভাইয়ের মধ্যে একজন শুধু মানুষ নয়। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। রাকিব ধীরে ধীরে তার ভাইয়ের দিকে তাকাল। তার ভাইয়ের মুখে আতঙ্ক। মেয়েটিও চুপ হয়ে গেল। রাকিব ফিসফিস করে বলল, তুমি কি কিছু জানো?
তার ভাই অনেকক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, হ্যাঁ, আমি জানি। রাকিবের বুক ধক করে উঠল। কি জানো? তার ভাই চোখ নামিয়ে বলল, আমি জানি কেন আমাদের জন্মের পর আলাদা করে দেওয়া হয়েছিল। আমি জানি কেন বাবা সবসময় আমাকে লুকিয়ে রেখেছিল। আর আমি জানি। সে থেমে গেল। রাকিব বলল, বল। তার ভাই ধীরে ধীরে তাকাল। তার চোখে ছিল গভীর যন্ত্রণা। কারণ সেই রাতের অন্ধকার শক্তি আমার ভেতরে একটা অংশ রেখে দিয়েছিল। ঘরের লণ্ঠন হঠাৎ নিভে গেল। মেয়েটি চিৎকার করে উঠল, না। সে জেগে উঠছে। অন্ধকারের মধ্যে রাকিব শুনতে পেল দুটি কণ্ঠ, একটা তার ভাইয়ের, আরেকটা অন্য কারো। দুটো কণ্ঠ একসঙ্গে বলছে, এবার সময় হয়েছে দরজা খুলে দেওয়ার। রাকিব বুঝতে পারল, এই ঝড়ের রাতের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য এখন সামনে আসতে যাচ্ছে। ঘরের অন্ধকার যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছিল। রাকিব কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু সে অনুভব করতে পারছিল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা শুধু তার ভাই নয়। তার ভেতরের অন্য কিছু জেগে উঠেছে। কিছু একটা, যা বহু বছর ধরে অপেক্ষা করছিল। অন্ধকারের মধ্যে তার ভাইয়ের কণ্ঠ শোনা গেল। রাকিব। কণ্ঠটা তার নিজের মতোই, কিন্তু সেই কণ্ঠের ভেতরে আরেকটা গভীর অচেনা আওয়াজ মিশে আছে। তুই জানিস না আমি কত বছর ধরে এই দিনটার অপেক্ষা করেছি। রাকিব কাঁপা গলায় বলল, তুমি আমার ভাই। তুমি এমন করতে পারো না। কিছুক্ষণ নীরবতা। তারপর তার ভাই ধীরে ধীরে বলল, আমি নিজেও জানতাম না আমি কি। ছোটবেলা থেকে আমার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা ছিল। মাঝরাতে ঘুম ভেঙে যেত। আমি এমন সব জায়গা দেখতাম যেখানে আমি কখনো যাইনি। আমি এমন সব শব্দ শুনতাম যা অন্য কেউ শুনত না। রাকিব চুপ করে শুনছিল। তার ভাই বলল, বাবা আমাকে দূরে পাঠিয়ে দিয়েছিল। সে জানত আমার ভেতরে সেই শক্তির একটা অংশ আছে। রাকিবের চোখ ভিজে উঠল। তাহলে বাবা তোমাকে ছেড়ে দিয়েছিল? তার ভাই মৃদু হাসল। না, বাবা আমাকে বাঁচাতে চেয়েছিল। কারণ সে জানত যদি আমি এই শক্তির কাছে হার মানি তাহলে পুরো পৃথিবীর জন্য বিপদ হবে। ঠিক তখন মেয়েটি সামনে এগিয়ে এলো। সে বলল, কিন্তু এখনো সব শেষ হয়নি। রাকিব তার দিকে তাকাল। তুমি জানো কিভাবে এটা থামানো যায়? মেয়েটি মাথা নিচু করল। জানি, কিন্তু তার জন্য একটা সত্য মেনে নিতে হবে। রাকিব বলল, কি সত্য? মেয়েটি ধীরে ধীরে উত্তর দিল, অন্ধকারকে ধ্বংস করা যায় না, তাকে মুক্তি দিতে হয়। রাকিব অবাক হয়ে গেল। মানে? মেয়েটি বলল, বহু বছর ধরে তাকে ভয়, রাগ আর প্রতিশোধ দিয়ে আটকে রাখা হয়েছে। যত বেশি তাকে দমন করা হয়েছে সে তত বেশি শক্তিশালী হয়েছে। তাকে শেষ করতে হলে তাকে বুঝতে হবে কেন সে জন্মেছিল। হঠাৎ ঘরের দেয়ালে ঝুলে থাকা তার বাবার ছবিটা মাটিতে পড়ে গেল। ছবির পেছনে আরেকটা লেখা দেখা গেল। রাকিব ছবিটা তুলে নিল। পেছনে লেখা, অন্ধকার কোনো শত্রু নয়। অন্ধকার হল মানুষের ভুলের ছায়া। রাকিব বুঝতে পারছিল না তার পরিবার এত বড় ভুল কি করেছিল। হঠাৎ তার ভাইয়ের শরীর কেঁপে উঠল। সে মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ল। তার চোখের রং ধীরে ধীরে বদলে যেতে লাগল। মেয়েটি ভয় পেয়ে বলল, সে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। রাকিব ছুটে গিয়ে ভাইকে ধরে ফেলল। আমার দিকে তাকাও। তুমি আমার ভাই। তুমি ওটা নও। তার ভাই কষ্ট করে চোখ খুলল। এক মুহূর্তের জন্য তার চোখ স্বাভাবিক হল। সে ফিসফিস করে বলল, রাকিব, আমাকে যদি আমি না থাকি, আমাকে থামিয়ে দিস।
রাকিবের চোখে পানি চলে এলো। আমি তোমাকে হারাতে পারব না। তার ভাই মৃদু হাসল। কখনো কখনো কাউকে বাঁচাতে হলে তাকে হারানোর ভয় কাটাতে হয়। ঠিক তখন পুরো বাড়ি কেঁপে উঠল। নিচের অন্ধকার কূপ থেকে প্রচণ্ড শব্দ এলো। মনে হলো মাটির নিচে কেউ বিশাল কিছু ভেঙে ফেলছে। দেয়ালে ফাটল ধরতে লাগল। বাইরে আবার ঝড় শুরু হল। কিন্তু এবার সেই ঝড় আগের মতো নয়। বাতাসের সঙ্গে যেন মানুষের কান্নার শব্দ মিশে আছে। মেয়েটি জানালার দিকে তাকিয়ে বলল, সময় শেষ। রাকিব জিজ্ঞেস করল, এখন কি হবে? মেয়েটি ধীরে ধীরে বলল, আজ রাত শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত নিতে হবে। হয় অন্ধকার মুক্তি পাবে, না হয় আমরা সবাই এর সঙ্গে শেষ হয়ে যাব। হঠাৎ দরজার সামনে একটা ছায়া দেখা গেল। একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু এবার রাকিব ভয় পেল না, কারণ সে চিনতে পারল এটা তার বাবা। কিন্তু তার বাবার মুখে ছিল গভীর কষ্ট। রাকিব কাঁপা গলায় বলল, বাবা? ছায়াটা ধীরে ধীরে বলল, রাকিব, আমি তোমাদের কাছ থেকে সবচেয়ে বড় সত্যটা লুকিয়েছিলাম। কিন্তু আজ আর লুকানোর সময় নেই। কারণ যে অন্ধকারের সঙ্গে তোমরা লড়ছ, তার জন্ম হয়েছিল আমার একটা ভুল থেকে। রাকিব স্থির হয়ে গেল। তার বাবা আবার বললেন, সেই ঝড়ের রাতে আমি একজন মানুষকে হারাইনি, আমি নিজের একটা অংশ হারিয়েছিলাম। হঠাৎ বজ্রপাত হল, আর সেই আলোতে রাকিব দেখল তার বাবার পাশে দাঁড়িয়ে আছে আরেকজন, যার মুখ তার বাবার মতোই। বজ্রপাতের আলো মিলিয়ে যাওয়ার পর ঘরের অন্ধকার আবার ফিরে এলো। কিন্তু রাকিবের চোখে তখনও সেই দৃশ্য আটকে আছে। তার বাবার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা তার বাবার মতোই দেখতে। একই মুখ, একই চোখ। শুধু তার চোখে ছিল এক ধরনের গভীর শূন্যতা, যেন সে বহু বছর ধরে কোনো আলো দেখেনি। রাকিবের গলা শুকিয়ে গেল। আর একজন, তার বাবা ধীরে ধীরে মাথা নিচু করলেন। হ্যাঁ রাকিব, তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার ভাই। রাকিব হতভম্ব হয়ে গেল। কিন্তু আমার কাকা তো আমার বাবার ভাই ছিল। তার বাবা দীর্ঘশ্বাস ফেললেন। তুই যাকে কাকা ভেবেছিস সে আসল কাহিনীর শুধু একটা অংশ ছিল। সবচেয়ে বড় সত্যটা আরও গভীরে লুকিয়েছিল। ঘরের সবাই চুপ। মেয়েটি ধীরে ধীরে বলল, এবার সব জানতে হবে। তার বাবা কথা বলতে শুরু করলেন। অনেক বছর আগে, যখন আমি আর আমার ভাই ছোট ছিলাম, তখন আমরা একটা ভুল করেছিলাম। আমরা ভেবেছিলাম মানুষের জ্ঞান আর শক্তি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে। রাকিব মন দিয়ে শুনছিল। এক ঝড়ের রাতে আমরা এই বাড়ির নিচে একটা পুরনো জায়গা খুঁজে পাই। সেখানে ছিল একটা অদ্ভুত শক্তির উপস্থিতি। আমার ভাই সেই শক্তিকে নিজের ক্ষমতা বানাতে চেয়েছিল। আমি তাকে থামাতে চেয়েছিলাম। তার বাবা থামলেন। তারপর কষ্টের গলায় বললেন, কিন্তু আমি দেরি করে ফেলেছিলাম। রাকিব জিজ্ঞেস করল, তারপর? তার বাবা নিচের দিকে তাকালেন। সেই শক্তি আমার ভাইকে গ্রাস করে নেয়, কিন্তু তাকে পুরোপুরি শেষ করতে পারেনি। কারণ সেই অন্ধকার তার শরীরের সঙ্গে নয়, তার আত্মার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। রাকিব তার ভাইয়ের দিকে তাকাল। তার যমজ ভাই তখনও কষ্টে দাঁড়িয়ে আছে। বাবা বললেন, বছরের পর বছর সেই শক্তি একটা নতুন আশ্রয় খুঁজছিল। আর সেই আশ্রয়ে তিনি থেমে গেলেন। রাকিবের বুক কেঁপে উঠল। আমার ভাই? তার বাবা ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ। ঘরের বাতাস ভারী হয়ে গেল। রাকিব তার ভাইয়ের দিকে তাকাল। এতদিন যে মানুষটা তার থেকে দূরে ছিল, সে কি শুধু তার ভাই নয়, সে কি একটা ভয়ঙ্কর বোঝা বহন করে আসছে? হঠাৎ তার ভাই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখে যন্ত্রণা।
আমি আর পারছি না। তার কণ্ঠে আবার সেই অন্য শব্দ মিশে গেল। অবশেষে অবশেষে আমি মুক্ত হব। রাকিব ছুটে গেল। না, তুমি এটা করতে পারবে না। তার ভাই হঠাৎ রাকিবের হাত ধরে ফেলল। তার হাত বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে বলল, রাকিব, আমার কথা শোন। যদি আমি বদলে যাই, তুই আমার ভাইকে মনে রাখিস, এই অন্ধকারকে নয়। রাকিবের চোখে পানি চলে এলো। চুপ কর, আমরা একসঙ্গে এটা শেষ করব। ঠিক তখন মেয়েটি এগিয়ে এলো। তার হাতে একটা পুরনো ধাতব চিহ্ন। রাকিব অবাক হয়ে তাকাল। এটা কি? মেয়েটি বলল, তোমার বাবার রেখে যাওয়া শেষ উপায়। এটা দিয়ে শুধু একটা কাজ করা যায়, অন্ধকারকে ধ্বংস করা নয়, তার আসল রূপ দেখানো। রাকিব বুঝতে পারল না। মেয়েটি বলল, অন্ধকার শক্তি যতক্ষণ মানুষের ভয় আর অপরাধবোধ থেকে শক্তি নেয়, ততক্ষণ তাকে হারানো অসম্ভব। তাকে দুর্বল করতে হলে সত্য প্রকাশ করতে হবে। হঠাৎ তার বাবার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। রাকিব চিৎকার করে বলল, বাবা! তার বাবা শেষবারের মতো বললেন, মনে রাখিস, ভয়কে হারানোর একমাত্র উপায় হল তার দিকে তাকিয়ে সত্য বলা। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে পুরো বাড়ির নিচ থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। মাটি কেঁপে উঠল। কূপের অন্ধকার থেকে এবার কিছু একটা উঠে আসছে। ধীরে ধীরে একটা বিশাল কালো ছায়া। তার কোনো স্পষ্ট মুখ নেই, কিন্তু তার ভেতর থেকে অসংখ্য কণ্ঠ একসঙ্গে চিৎকার করছে, রাকিব, তুই কি সত্যের জন্য প্রস্তুত? রাকিব স্থির হয়ে দাঁড়াল। তার হাতে ধরা সেই ধাতব চিহ্ন শক্ত করে ধরল। সে বুঝে গেল, এই রাতের শেষ লড়াই শুরু হয়ে গেছে। ঘরের মেঝে কাঁপছিল। দেয়ালের ফাটল দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বের হয়ে আসছিল। বাইরে ঝড়ের শব্দ আবার ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিন্তু এবার রাকিব আর আগের মতো ভীত নয়। তার ভেতরে ভয় আছে, কিন্তু সেই ভয়কে ছাপিয়ে গেছে একটা জেদ। এত বছর ধরে তার পরিবার যে অন্ধকারের মধ্যে বেঁচেছিল, আজ সেই অন্ধকারের মুখোমুখি হতেই হবে। কূপের গভীর থেকে উঠে আসা কালো ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগল। মনে হচ্ছিল পুরো ঘরটাকে গ্রাস করে ফেলবে। সেই ছায়ার ভেতর থেকে শত শত কণ্ঠ একসঙ্গে কথা বলল, তোমরা মানুষরা সবসময় একই ভুল করো, লোভ করো, ভয় পাও, তারপর নিজের ভুলের দায় অন্য কারো ওপর চাপিয়ে দাও। রাকিব শক্ত গলায় বলল, তুমি কে? ছায়াটা হেসে উঠল। সেই হাসিতে ছিল কষ্ট আর রাগ। আমি তোমাদের ভুলের ফল। আমি তোমাদের লুকানো সত্য। আমি সেই কান্না যেটা কেউ শুনতে চায়নি। রাকিব চুপ করে গেল। সে বুঝতে পারল, এই শক্তির জন্ম শুধু অন্ধকার থেকে হয়নি, মানুষের অন্যায়, মিথ্যা আর অপরাধবোধ থেকেও হয়েছে। তার ভাই তখন মাটিতে পড়ে আছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। এসো, এত বছর পর তুমি আমার কাছে ফিরে এসেছ। রাকিব সামনে দাঁড়িয়ে গেল। না, ও তোমার নয়। ছায়াটা থেমে গেল। তারপর ধীরে ধীরে রাকিবের দিকে তাকাল। তুই আমাকে থামাবি? তুই, যে নিজের অতীত থেকে পালিয়ে বেরিয়েছে। রাকিবের বুক কেঁপে উঠল। কারণ কথাটা সত্য। সে পালিয়েছিল সেই ঝড়ের রাত থেকে, সেই মেয়েটির কান্না থেকে, নিজের অপরাধবোধ থেকে। ছায়াটা আবার বলল, তুই জানিস, সেদিন যদি তুই ফিরে আসতি, তাহলে অনেক কিছু বদলে যেত। রাকিব চোখ বন্ধ করল। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি। ঘরের বাতাস থেমে গেল। মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকাল। রাকিব বলল, আমি ভয় পেয়েছিলাম। আমি একজন মানুষকে সাহায্য করতে পারিনি,
আমি আমার বাবার কষ্ট বুঝিনি। আমি সত্য থেকে পালিয়েছি, কিন্তু আজ আমি পালাব না। ছায়াটা কিছুক্ষণ নীরব রইল। তারপর তার আকার কিছুটা ছোট হয়ে গেল। রাকিব বুঝতে পারল, সত্য বলা তাকে দুর্বল করেনি, বরং অন্ধকারের শক্তি কমিয়েছে। মেয়েটি ধীরে বলল, আরো বলো। রাকিব অবাক হয়ে তাকাল। কি? যে সত্য এত বছর লুকিয়েছিল? সব সত্য। রাকিব তার ভাইয়ের দিকে তাকাল। তারপর বলল, আমার ভাই কোনো অভিশাপ নয়। সে একজন মানুষ যে অন্যের ভুলের বোঝা বহন করেছে। তার ভাইয়ের শরীর কেঁপে উঠল। ছায়াটা পিছিয়ে গেল। রাকিব আবার বলল, আমার বাবা খারাপ মানুষ ছিলেন না। তিনি ভুল করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সবাইকে বাঁচাতে চেয়েছিলেন। ছায়ার ভেতর থেকে অসংখ্য কান্নার শব্দ শোনা গেল, যেন বহু বছরের জমে থাকা কষ্ট বের হয়ে আসছে। হঠাৎ মেয়েটি সামনে এগিয়ে এলো। সে বলল, আমার সত্যটাও বলতে হবে। রাকিব তার দিকে তাকাল। মেয়েটি ধীরে ধীরে বলল, আমি প্রতিশোধ নিতে আসিনি। আমি শুধু চেয়েছিলাম কেউ একজন আমার কথা শুনুক। যে রাতে আমি একা ছিলাম, আমি শুধু সাহায্য চেয়েছিলাম। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু মানুষ আমার ভয়কে ভয় পেয়েছিল। ছায়াটা কাঁপতে লাগল। মনে হচ্ছিল তার ভেতরের অন্ধকার ভেঙে যাচ্ছে। ঠিক তখন রাকিবের হাতে থাকা ধাতব চিহ্নটা উজ্জ্বল হয়ে উঠল। একটা নরম আলো পুরো ঘরে ছড়িয়ে পড়ল। ছায়াটা চিৎকার করে উঠল, না, আমি শেষ হতে চাই না। রাকিব শান্ত গলায় বলল, তোমাকে শেষ করা নয়, তোমাকে মুক্তি দেওয়া দরকার। হঠাৎ ছায়ার ভেতর থেকে একটা মানুষের অবয়ব দেখা গেল। একজন ক্লান্ত, আহত মানুষ, যার চোখে শুধু দুঃখ। রাকিব বুঝতে পারল, এটাই সেই মানুষ যার যন্ত্রণায় এই অন্ধকারের জন্ম হয়েছিল। লোকটা কাঁপা গলায় বলল, আমি শুধু চেয়েছিলাম কেউ আমার কথা শুনুক। রাকিব ধীরে ধীরে বলল, আজ আমরা শুনছি। বাইরে বজ্রপাত হল, কিন্তু এবার সেই শব্দে ভয় ছিল না। ছিল যেন একটা দীর্ঘ অপেক্ষার শেষ। কালো ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। কূপের অন্ধকার শান্ত হয়ে গেল। কিন্তু যাওয়ার আগে সেই আত্মা রাকিবের দিকে তাকিয়ে বলল, মনে রেখো, সবচেয়ে ভয়ঙ্কর ভূত মৃত মানুষ নয়। সবচেয়ে ভয়ঙ্কর হল মানুষের লুকানো অপরাধ। তারপর সব আলো নিভে গেল। কয়েক মুহূর্ত পর রাকিব চোখ খুলল। সে এখনো সেই ঘরেই আছে, কিন্তু ঝড় থেমে গেছে। আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তার পাশে তার ভাই পড়ে আছে, জীবিত। মেয়েটিও দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে শান্তি। সে ধীরে ধীরে বলল, আমার অপেক্ষা শেষ। রাকিব বুঝতে পারল, এই রাত শুধু একটা রহস্যের শেষ নয়, এটা ছিল বহু বছরের কষ্টের মুক্তি। কিন্তু যাওয়ার আগে মেয়েটি একটা কথা বলল, রাকিব, তুমি ভাবছ সব শেষ। সে আকাশের দিকে তাকাল। কিছু গল্প শেষ হয়, কিন্তু কিছু অন্ধকার শুধু অপেক্ষা করে। ঠিক তখন দূরে কোথাও আবার মেঘ গর্জে উঠল। আর রাকিবের মনে হল, এই ঝড়ের রাত হয়তো শেষ হয়েছে, কিন্তু পৃথিবীতে এখনো অনেক অজানা রাত বাকি আছে। ভোরের আলো ধীরে ধীরে চারপাশের অন্ধকার সরিয়ে দিচ্ছিল। গত কয়েক ঘন্টার ভয়ঙ্কর ঘটনাগুলো যেন রাকিবের কাছে অবাস্তব স্বপ্নের মতো লাগছিল। কিন্তু মেঝেতে পড়ে থাকা ভাঙা জিনিসপত্র, দেয়ালের ফাটল আর সেই পুরনো কূপের চিহ্ন তাকে মনে করিয়ে দিচ্ছিল, সবকিছু সত্যি ছিল। এটা কোনো দুঃস্বপ্ন ছিল না। এটা ছিল তার পরিবারের বহু বছরের লুকানো ইতিহাস। রাকিব ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার পাশে তার যমজ ভাই বসে আছে, ক্লান্ত, দুর্বল, কিন্তু জীবিত। রাকিব কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। কত বছর তারা আলাদা ছিল,
একজন জানত না অন্যজনের অস্তিত্ব। আর আজ এক ভয়ঙ্কর রাত তাদের আবার একসঙ্গে এনে দিয়েছে। তার ভাই মৃদু হাসল। ভাবিনি কখনো এমনভাবে আমাদের দেখা হবে। রাকিবও হালকা হাসল। আমিও না। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। কথার চেয়ে নীরবতাই যেন বেশি কিছু বলে দিচ্ছিল। মেয়েটি তখন জানালার পাশে দাঁড়িয়েছিল। সকালের আলো তার শরীরের ভেতর দিয়ে যেন চলে যাচ্ছে। রাকিব বুঝতে পারল সে আর আগের মতো নেই। তার মধ্যে আর সেই ভয়ঙ্কর কষ্ট নেই, শুধু একটা শান্তি। রাকিব ধীরে বলল, তুমি এখন কোথায় যাবে? মেয়েটি জানালার বাইরে তাকিয়ে বলল, যেখানে এত বছর আগে যেতে পারিনি। রাকিবের চোখ ভিজে উঠল। তোমার কি আর কোনো কষ্ট নেই? মেয়েটি মৃদু হাসল। কষ্ট থাকে, কিন্তু যখন কেউ সত্যিটা বিশ্বাস করে তখন কষ্টের ভার কমে যায়। তারপর সে রাকিবের দিকে তাকাল। তুমি আমাকে ভুলে যেও না। রাকিব মাথা নাড়ল। কখনো না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতর দিয়ে বয়ে গেল। মেয়েটির অবয়ব ধীরে ধীরে অস্পষ্ট হয়ে উঠতে লাগল। রাকিব বুঝতে পারল সময় এসে গেছে। সে শেষবারের মতো বলল, ধন্যবাদ। মেয়েটি হাসল। আমাকে নয়, সত্যকে ধন্যবাদ দিও। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরে আবার নীরবতা নেমে এলো। কিন্তু এবার সেই নীরবতা ভয়ঙ্কর নয়, শান্ত। রাকিব আর তার ভাই ঘর থেকে বের হয়ে এলো। বাড়িটার দিকে তাকিয়ে রইল, যে বাড়ি এত বছর ধরে একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছিল। আজ সেই রহস্যের শেষ হয়েছে। কিন্তু যাওয়ার আগে রাকিবের চোখ পড়ল একটা জিনিসের ওপর। দরজার পাশে মাটিতে পড়ে আছে একটা পুরনো কাগজ। সে কাগজটা তুলে নিল। তাতে মাত্র একটা বাক্য লেখা, যে সত্যকে মুক্তি দেওয়া হয় সে আর কখনো ভয় দেখায় না। রাকিব কিছুক্ষণ লেখাটার দিকে তাকিয়ে রইল। তারপর কাগজটা যত্ন করে রেখে দিল। দিন কেটে যেতে লাগল। রাকিব আর তার ভাই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করল। তারা বাবার রেখে যাওয়া সব কাগজ গুছিয়ে নিল। বহু বছরের ভুল বোঝাবুঝি দূর হল। কিন্তু একটা জিনিস বদলে গেল। রাকিব আর কখনো অন্ধকারকে আগের মতো ভয় পেত না। কারণ সে জেনে গেছে, সব অন্ধকারের পেছনে কোনো না কোনো গল্প থাকে, কোনো না কোনো কষ্ট থাকে। কয়েক মাস পর এক রাতে রাকিব জানালার পাশে বসেছিল। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। সে বৃষ্টির শব্দ শুনছিল। আগের মতো ভয় লাগছিল না, বরং মনে হচ্ছিল বৃষ্টি তাকে একটা পুরনো কথা মনে করিয়ে দিচ্ছে। হঠাৎ তার টেবিলের ওপর রাখা পুরনো রেকর্ড যন্ত্রটা নিজে থেকেই চালু হয়ে গেল। রাকিব চমকে উঠল, কারণ সে যন্ত্রটা অনেক দূরে রেখে দিয়েছিল। সেখান থেকে তার বাবার কণ্ঠ ভেসে এলো, রাকিব, যদি এটা আবার শুনতে পাও। রাকিব স্থির হয়ে গেল। তার বাবার কণ্ঠে এবার ভয়। তাহলে বুঝবে, সেই রাতের সব রহস্য শেষ হয়নি। রাকিব ধীরে ধীরে উঠে দাঁড়াল। রেকর্ডে তার বাবা বলছিলেন, কারণ কূপের অন্ধকারে শুধু একজন বন্দী ছিল না, আরও একজন ছিল। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। আরও একজন। রেকর্ডে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর বাবার কণ্ঠ, যে আজও অপেক্ষা করছে। হঠাৎ রেকর্ড বন্ধ হয়ে গেল। ঘরের বাতি নিভে গেল। বাইরে আবার ঝড় শুরু হল। রাকিব জানালার দিকে তাকাল। কাঁচের ওপাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু এবার সেই ছায়া পরিচিত নয়। সে ধীরে ধীরে জানালায় হাত রাখল আর কাঁচের ওপর আঙুল দিয়ে লিখল, ঝড় আবার আসবে। রাকিব বুঝল, কিছু রহস্য শেষ হয় না। কিছু রাত শুধু অপেক্ষা করে। আর কিছু দরজা একবার খুললে আর কখনো পুরোপুরি বন্ধ হয় না। হরর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকের গল্প এখানেই শেষ।
যদি এই ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, অন্ধকারকে সবসময় ভয় পাবেন না, কারণ কখনো কখনো অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় সত্য। আবার দেখা হবে নতুন কোনো রহস্য, নতুন কোনো ভয়ের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন, কারণ রাতের নীরবতায় সব শব্দ মানুষের হয় না। আপনারা শুনছিলেন হরর বাংলা।